আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট শেখ জুবাইর হোসেন, দ্য লিগাল সলিউশন ল ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয়টি দেওয়ানি মোকদ্দমা সম্পর্কিত। আমাদের আজকে আলোচনা হবে হচ্ছে দ্য প্রিএমশন রাইট নিয়ে, অর্থাৎ প্রিএমশন সুট নিয়ে। এটা হচ্ছে অগ্রক রায়ের মোকদ্দমা সম্পর্কিত বিষয়। তো প্রথমে আমরা জানার চেষ্টা করব অগ্রক রায় কি। অগ্রক রায় হলো যে আপনার সংসদের সম্পত্তির যে অংশটির মালিক আপনি এবং আপনার সেই অংশটি যদি আপনি আপনার নিজ শরিকদের মধ্যে বিক্রয় না করে যদি কোনো আগন্তুক বা বাইরের কোনো বা স্ট্রাঞ্জার কাউকে যদি বিক্রি করেন, তাহলে সেই সম্পত্তিটি পুনরায় প্রতিস্থাপন করার অধিকার পাবে আপনার সহশরিক যারা তারাই। অর্থাৎ যে সম্পত্তিটি বিক্রি হয়ে গেছে বা যে সম্পত্তিটি আপনি বিক্রি করতে চেষ্টা করছেন, ওই সম্পত্তি ক্রয়ের অধিকার প্রথম যে ব্যক্তি পাবে সেটাই হচ্ছে অগ্রক্রয়ের অধিকার সম্পর্কিত বিষয়। অর্থাৎ অগ্রক্রয় মানে হচ্ছে পূর্বে ক্রয়ের যে অধিকার, সবার আগে কে কিনতে পারবে, এই বিষয়টি হচ্ছে আপনার অগ্রক্রয়ের মোকদ্দমা সম্পর্কিত বিষয়। এটা হচ্ছে সম্পত্তি পুনঃক্রয় না, এটাকে বলা হচ্ছে সম্পত্তিতে রাইট বা অধিকার পুনঃস্থাপন করা। তো আমরা এখন চলে যাই যে প্রথম কারা এই সম্পত্তিটি পুনঃস্থাপন বা পুনরায় আবার প্রথমে এই সম্পত্তিটি ক্রয় করার অধিকার পাবে। তো প্রথমে আমরা তিনটি ভাগে ভাগ করবো। একটি হচ্ছে সাফি শরিক। সাফি শরিক হচ্ছে যে ওই সম্পত্তিতে অংশীদার, অর্থাৎ যে মূলত শরিক হিসেবে সম্পত্তিতে অংশীদার রয়েছে, সেই ব্যক্তি প্রথমে অধিকার পাবে, অর্থাৎ প্রথম অগ্রক্রয়ের অধিকার তিনি পাবেন। এরপর তিনি যদি অধিকারটি এক্সারসাইজ না করেন তাহলে পাবেন সাফি খালিদ। খালিদ অর্থ হচ্ছে যার ওই সম্পত্তির উপরে এজমেন্ট রাইট মানে বদ্ধসত্ত্ব রাইট রয়েছে, অর্থাৎ চলাচল অধিকার রয়েছে, আলো বাতাস পাওয়ার অধিকার রয়েছে, সেই ব্যক্তি ওই সম্পত্তিটি কেনার জন্য দ্বিতীয় অধিকার এক্সারসাইজ করতে পারবেন। অর্থাৎ দ্বিতীয় স্তরে যে ব্যক্তি আছেন অগ্রক্রয়ের, তিনি হচ্ছে সাফি খালিদ। এবং সাফি যার আছে তৃতীয় নাম্বার, তিনি হচ্ছেন প্রতিবেশীর রাইট, অর্থাৎ আপনার পার্শ্ববর্তী জমিতে যে মালিক আছে সেই মালিকের একটি অধিকার রয়েছে, বা আপনার বাড়ির পাশে যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তির একটি অধিকার রয়েছে। এই অধিকারটি তিনি অগ্রক্রয়ের অধিকার হিসেবে চর্চা করতে পারবেন কখন? তৃতীয় নাম্বার এসে তিনি এটি করতে পারবেন। এরপরে আসেন যে এই তিন ব্যক্তি যখন অগ্রক্রয়ের অধিকারটি এক্সারসাইজ করবেন তখন তিনি কি করবেন? তখন তাকে তিনটি শর্ত মানতে হবে। এই তিনটি শর্তকে আমরা বলি যে আপনাকে ঘোষণা দেওয়া আর কি, যে আমি কিনবো, প্রস্তুতি, আমরা এটারে বলি হচ্ছে পূর্ব প্রস্তুতি। তো প্রথম প্রস্তুতিটা কি আসে? তলবে মুসিবত। তলবে মুসিবত সম্পর্কে জানতে পেরে আমরা সহজে একটা অনুধাবন করতে পারি মুসিবত মানে কি একটা বিপদ। তলবে মুসিবতটা হচ্ছে কি, যে আপনার প্রথম অধিকারটা কি? আপনার প্রথম অধিকারটা হচ্ছে যে যখন সম্পত্তি কেউ বিক্রি করে ফেলেছে তখনই আপনার প্রথম অধিকার হচ্ছে যে জানানো যে আমি এই সম্পত্তিটি কিনবো। যার কাছে বিক্রি করা হয়ে গেছে এবং যে বিক্রি করছে মালিক, তাকে বলতে হবে যে এই সম্পত্তিটি আমি কিনবো। যে আপনি বিপদে পড়ে গেছেন, প্রথম উঠে দাঁড়িয়ে যে দাবিটি করবেন সেটি হচ্ছে তলবে মুসিবত। তলবে মুসিবতের পরে আপনার আসতে হবে তলবে ঈশাত। ঈশাত বিষয়টা কি? যখন তলবে মুসিবতটি আপনি দাবি করবেন এবং তলবে মুসিবত দাবি করার পরেও আপনার কাছে মালিক সম্পত্তিটি বিক্রয় করে নাই, অর্থাৎ যে ব্যক্তি বা সম্পত্তির মালিক যিনি তার সম্পত্তিটি অন্য কারো কাছে বিক্রি করে ফেলেছেন, তিনি আপনি তলবে মুসিবত দাবি করার পরেও যদি আপনার কাছে বিক্রি না করে তাহলে আপনি যাবেন তলবে ঈশাত। তলবে ঈশাতটা হচ্ছে কি, যে ওই প্রথম যে আপনি তলবে মুসিবত দাবিটি করলেন যে আমি আপনার সম্পত্তিটি কিনবো, উঠে দাঁড়িয়েই একবার বললেন যে আমি আপনার সম্পত্তিটি কিনবো, তারপরে সমর্থনে আপনাকে কমপক্ষে দুইজন উইটনেস নিয়ে, অর্থাৎ দুইজন সাক্ষী নিয়ে আপনাকে আবারও ওই পুনরায় দাবি করতে হবে যে আমি আপনার সম্পত্তিটি কিনতে চাই, অর্থাৎ যে সম্পত্তিটি বিক্রয় করে ফেলেছেন ওই সম্পত্তি রেস্টিটিউট করতে চাই, আমি ওই জমিটি পুনরায় আমি আমার কাছে ফিরিয়ে আনতে চাই। সেই ক্ষেত্রে আপনাকে ওই প্রথম যে আপনি তলবে মুসিবত ওর সমর্থনে তলবে আপনাকে কি করতে হবে? ঈশাত করতে হবে, অর্থাৎ দুইজন সাক্ষী নিয়ে আপনাকে আবারও পুনরায় এই দাবিটি করতে হবে যে আমি আপনার সম্পত্তিটি কিনবো। এরপরে যদি আপনি তলবে ঈশাত করার পরেও যদি আপনার কাছে ওই ব্যক্তি সম্পত্তি বিক্রি না করে, তাহলে তৃতীয় নাম্বার যে ধাপটি আসে সেটি হলো তলবে তাবলিগ। অর্থাৎ এখানে বলছে যে পুনরায় আবারই আপনার যে প্রথম এবং দ্বিতীয় যে আপনি যে জমি ক্রয়ের জন্য যে আবেদনটি করেছেন, অর্থাৎ আপনি তাদেরকে যে নোটিশ করছেন, তৃতীয় নাম্বারে গিয়েও কিন্তু আপনাকে ওই একই বলতে হবে, সমর্থন করতে হবে যে আমি আপনার সম্পত্তিটি ক্রয় করতে চাই, যে সম্পত্তিটি আপনি কোনো আগন্তুক বা স্ট্রাঞ্জার কাছে বিক্রি করেছেন। তো আপনার প্রাথমিক কাজ হবে এটা, যে আপনি যখন কোনো দেখবেন যে কোনো সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনারই কোনো সম্পত্তির সহশরিকের কোনো একজন শরিক তার সম্পত্তিটি, তার অংশের সম্পত্তিটি অন্য কোনো আগন্তুক বা স্ট্রাঞ্জারের কাছে বিক্রি করে দিচ্ছে, এটি যদি আপনি অনুমান করতে পারেন তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে? তলবে মুসিবত, অর্থাৎ প্রথমে উঠে দাঁড়িয়েই আপনাকে এবার যে কোনো ভাবে হোক আপনাকে বলতে হবে যে সম্পত্তিটি আমি কিনবো। এরপরে যদি কাজ না হয় তাহলে আপনি তলবে ঈশাত করবেন। ঈশাত অর্থ হচ্ছে আপনি ওই প্রথম যে দাবিটি করছিলেন যে সম্পত্তি কিনবেন, ওর সমর্থনে আবার আপনি মালিকের কাছে গিয়ে আরো দুইজন সাক্ষী নিয়ে যে উপস্থিত হয়ে বলবেন আমি এই সম্পত্তিটি কিনবো। এবং এরপরে যে আপনি 3 নম্বরে যে ওই প্রথম এবং দ্বিতীয় যে আপনি যে দাবিটি করেছেন সম্পত্তি ক্রয়, সেই বিষয়ে সমর্থন করে আবার তলবে তামলিগ করতে হবে। এইগুলো হওয়ার পরে যদি আপনার কাছে মোকদ্দমা, এরপরেও যদি আপনার কাছে যদি সম্পত্তিটি যদি বিক্রি না করে, অর্থাৎ এই যে সম্পত্তিটি আপনার অন্য কোনো আগন্তুক বা
কোনো স্ট্রাঞ্জারের কাছে বিক্রি করে দিয়েছে, তখন এই সম্পত্তিটি যদি তারপরেও আপনার কাছে যদি পুনরায় যদি বিক্রি না করে, অর্থাৎ ওই যে সম্পত্তি রেস্টিটিউশন যদি না করে আপনার কাছে, তবে আপনি কি করতে পারবেন? তখন আপনি মকদ্দমা করতে পারবেন। তখন আপনি সিভিল কোর্টে গিয়ে আপনি অগ্রক্রয়ের মকদ্দমা করতে পারবেন। অগ্রক্রয়ের মকদ্দমা প্রধানত বাংলাদেশে দুইটি আইন অনুযায়ী হয়ে থাকে। একটি হচ্ছে 96 দ্য স্টেট ইকুইজিশন এন্ড টেন্যান্সি অ্যাক্ট 1950 এর সেকশন 96 অনুযায়ী হয়ে থাকে, এবং অন্যটি হচ্ছে দ্য নন এগ্রিকালচারাল টেন্যান্সি অ্যাক্ট 1949 এর 24 সেকশনে হয়ে থাকে। তো বাংলাদেশের সব থেকে বেশি এক্সারসাইজ হয়ে থাকে 96 ধারার বিধানটি, অর্থাৎ দ্য স্টেট ইকুইজিশন এন্ড টেন্যান্সি অ্যাক্ট 1950 এর 96 ধারার যে বিধানটি রয়েছে, এই বিধানটি অনুযায়ী বাংলাদেশে কিন্তু এই আপনার যে অগ্রক্রয়ের মকদ্দমা, এই মকদ্দমাটি হয়ে থাকে। এবং এই মকদ্দমাটি আপনাকে কিন্তু করতে হবে ওই 3টি দাবি করার পরে গিয়ে কোথায় করতে হবে? দেওয়ানি আদালতে যে আপনাকে এই মকদ্দমাটি করতে হবে। এটি একটি ইসলামিক আইন দ্বারা স্বীকৃত একটি অধিকার, এবং অগ্রক্রয়ের অধিকার এটি এক্সারসাইজেবল অধিকার। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।